আসসালামু আলাইকুম। আজ 24 সেপ্টেম্বর 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে এলো অজানা তথ্য। মির্জা ফখরুল লাঞ্ছিত হয়নি দাবি রিজভির। ফিলিস্তিনের পক্ষে হুঙ্কার দিল জাপান। এবার বিস্তারিত। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভারতীয় গণমাধ্যম এখন সময়ে দেয়া সাক্ষাৎকার নিয়ে দলকে আত্মসমালোচনার আহ্বান জানিয়েছে। চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো। বিএনপি এখন দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। যে কোনো ফর্মে নির্বাচন হলে এই দলটি সরকার গঠন করবে কিংবা করার সক্ষমতা রাখে। বিএনপির দ্বিতীয় বৃহত্তম নেতা মির্জা ফখরুল, দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া কার্যত রাজনীতি থেকে দূরে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসী। দেশের রাজনীতির সবকিছুর চাবিকাঠি মিস্টার ফখরুল সাহেবের কাছে, আর তার সাক্ষাৎ পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় বলে শুনেছি। হিন্দুস্তানের একটি অখ্যাত পত্রিকার সাংবাদিক তার দফতরে কিভাবে পৌঁছল? কে ছিল সেই মধ্যস্থতাকারী? বাংলাদেশের কেন পলিটিশিয়ানদের অনেকেরই মিডিয়া সম্পর্কে কোনো ধারণা নেই? থাকার সঙ্গত কোনো কারণও নেই, যে কারণে বিশ্বের সব দেশে মিডিয়ার সাথে দলের যোগসূত্রটা তৈরি করার জন্য একজন ঝানু সাংবাদিককে পলিটিক্যাল পার্টি নিয়োগ দেয়। ভারতে বিজেপির এমজে আকবরের কথাই যদি আমরা ধরি, এমজে আকবর প্রখ্যাত সাংবাদিক। তার নখদর্পণে দেশ বিদেশের তাবৎ মিডিয়া। নরেন্দ্র মোদী কখন কোন সাংবাদিককে ইন্টারভিউ দেবেন সেটা ঠিক করতেন আকবর। মোদীর সাক্ষাৎকার নেবার আগে আকবরকে সাক্ষাৎকার দিতে হতো। আকবর কনভিন্স হলে তবেই মোদী পর্যন্ত যাওয়ার প্রবেশাধিকার মিলত। কংগ্রেসের তো একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজিক টিম আছে, যার শীর্ষে একসময় ছিলেন প্রয়াত খুশবন্ত সিং, যিনি গান্ধী পরিবারের পারিবারিক বন্ধু ছিলেন। ইন্দিরা গান্ধীর স্বর্ণ মন্দিরে হামলার পরেও তাদের বন্ধুত্ব টিকেছিল। আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে মোলাকাতের। প্রশ্ন করেছিলাম, ট্রেন টু পাকিস্তান লিখতে তার কি অনুভূতি হয়েছিল। হাসিনার আওয়ামী লীগ 2014 সালের পর থেকে তার সরকারের দেখভালের দায়িত্ব নিয়েছিল হিন্দুস্তান। সিআরআই বলে আমরা যেটা জানতাম ওটা ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বিবেকানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ। সিআরআই এর মতন কোনো গবেষণা প্রতিষ্ঠান কি বিএনপির আছে? আমরা দেশের মিডিয়া যখন কোনো মধ্যম শ্রেণীর নেতার সাক্ষাৎকার নিতে চাই, তখন বলে প্রশ্ন লিখিত দেন, পরে বিবেচনা করা হবে। দেশের নিদানকালে বিএনপির মহাসচিবের ইন্টারভিউ নিতে অখ্যাত হিন্দুস্তানের পত্রিকা কিভাবে তার সংস্পর্শে যেতে পারে? আর সেটার জন্য বিএনপিকে এত কাফফারা দিতে হচ্ছে, এটা অচিন্তনীয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ভারতের কলকাতার বাংলা সংবাদপত্র এই সময়কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল শিরোনামে গতকাল সোমবার ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যার ডাহা মিথ্যা ও মন গড়া। বুধবার বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বলেছিলেন, এই সময় পত্রিকার নেয়া সাক্ষাৎকারটি যথাযথভাবে প্রকাশিত হয়। তাছাড়া এই সময় পত্রিকার ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ওই পত্রিকার রিপোর্টার অরবিত্র চট্টোপাধ্যায়ের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি মাসের 4 তারিখে মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি নেয় তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি, তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে।
এসবের সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও ষড়যন্ত্র চলছে। তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। রিজভী বলেন, নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই, আর তাদের দোসররা খোলস পাল্টাতে না পারার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন দুদক এখনও অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে। রিজভী বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তারেক রহমান জাতীয়তাবাদী পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন। তিনি কেবল দেশীয় রাজনীতিতেই নয়, প্রবাসেও সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণ প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে সম্পৃক্ত করেছেন। তারেক রহমান তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন। সেই দৃশ্য এবং ইতিহাস কোনো দিন মুছে যাবে না। এটি ইতিহাসের পাতায় উজ্জ্বলভাবে স্মরণীয় থাকবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগের একজন ডাক্তার তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিয়েছে। এই গালিটা শুধু ডাক্তার তাসনিম জারাকে দেয়নি, যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান তাদের দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি লিখেছেন, একটা মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। আওয়ামী লীগের একজন ডাক্তার তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিচ্ছে, আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন। আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি। একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশকে কিছু দেওয়ার জন্য অনেকের স্বপ্নের যে জীবন, সেই জীবন ছেড়ে এই দেশটাতে ফিরে এসেছেন। তিনি আরো লেখেন, সুবিধাবাদী, ভণ্ড, অযোগ্য চাটুকারদের সমারোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সৎ সাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায়। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না। সার্জিস আলম বলেন, গালিটা শুধু ডাক্তার তাসনিম জারাকে দেয়নি, যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান তাদের দিয়েছে, যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান তাদের দিয়েছে, যারা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে কিছু করতে চান তাদের দিয়েছে, যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান তাদেরকে গালিটা দিয়েছে। আপনাদের মা বোনদের সামনে পেলে তাদেরকেও দেবে, কারণ ডাক্তার তাসনিম জারার মতো নারীরা যদি আগামীর বাংলাদেশের রাজনীতিতে একবার থিতু হতে পারে, তাহলে ওই অযোগ্য কুখ্যাত খুনিদের স্থান এই বাংলাদেশে আর হবে না। আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডাক্তার তাসনিম জারার মতো মানুষদের রক্ষা করা। যেদিন আমরা সেটা পারবো না এবং তারা আবার ফিরে যাবে, সেদিন থেকেই এই বাংলাদেশের শেষের শুরু। ভারতের পশ্চিমবঙ্গের বাংলা পত্রিকা এই সময় লিখেছে, অক্টোবরেই শেখ হাসিনার মামলার রায় হতে পারে। পত্রিকাটি জানায়, গত বছরের জুলাই আগস্টে আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামী মাসেই ঘোষণা করতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সময়ে আরও কয়েকটি মামলার বিচারও শেষ হতে পারে বলে সোমবার জানিয়েছেন প্রসিকিউটররা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, 1 বছরের বিচার কাজের যে অগ্রগতি, তাতে অক্টোবর-নভেম্বরের মধ্যেই কয়েকটি মামলার বিচার শেষ করা সম্ভব। আরেক প্রসিকিউটর গাজী MH তামিম জানান, 47 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। মামলাটির শুনানি 15 অক্টোবরের মধ্যে শেষ হতে পারে। সূত্র বলেছে, ট্রাইব্যুনালে 2টি মামলার বিচার কাজ চলছে। একটিতে 5টি অভিযোগে শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন ও সাক্ষ্য গ্রহণের পর্ব শেষ হয়েছে। এ মামলায় রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হওয়া অন্য মামলাটি ঢাকায় 6 জনকে গুলি করে হত্যার ঘটনার। এই মামলায় আসামি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির প্রাক্তন কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 8 সদস্য। এছাড়া সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পরে 5 জনের মরদেহ ও 1 জনকে গুরুতর আহত অবস্থায় পুড়িয়ে হত্যা এবং রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় করা মামলা দুটিতে অভিযোগ জমা দেওয়ার পরে শুনানি শুরু করে ট্রাইব্যুনাল।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীদের ওপর জুলাই গণহত্যাকারী সংগঠন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বুধবার এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম একথা জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর সংঘটিত এই হামলা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি ফ্যাসিবাদ বিরোধী শক্তির জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। তারা আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিভাজন, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়া এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা বারবার সংঘটিত হচ্ছে। সরকার এবং রাজনৈতিক দলসমূহ কোনোভাবেই এই ব্যর্থতার দায় এড়াতে পারে না। নেতৃবৃন্দ বলেন, এই বর্বরোচিত হামলা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সমাজের প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি বস হবেন না লিডার হবেন। বসগিরি এই শব্দটা কিন্তু নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়। আর লিডার বা নেতা হচ্ছেন সহযোগী, তিনি অপরকে সহযোগিতা করে এগিয়ে দিতে চান। আর বস হচ্ছেন যিনি নির্দেশ দিয়ে অপেক্ষা করেন বা আর চোখে তাকিয়ে থাকেন যে আমার কর্মীটি কি করছে। যদি তিনি খারাপ কিছু করেন তাহলে তাকে নিন্দা করা। নেতা কখনোই নিন্দা করেন না, তিনি প্রতিনিয়ত তার কর্মীকে সংশোধন করে দেন। সুতরাং এই সমাজের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি প্রতিষ্ঠানে, সেটা হোক ছোট অথবা বড়, সেখানে প্রয়োজন মানবিক গুণ সম্পন্ন সঠিক প্রজ্ঞার নেতৃত্ব। আমাদের বসগিরির কোনো প্রয়োজন নেই। সুতরাং আসুন আমরা বস না, আমরা আজ থেকে নেতা হব, নেতৃত্ব দেব, নিজে আলোকিত হব, অন্যের মাঝে আলো বিলাবো। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নে বাধা দেয় তাহলে তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভাষণে ইশিবা বলেন, জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এই স্বীকৃতি প্রদান সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব। সেই সঙ্গে আমি বলবো, সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয় তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে কঠোর। প্রসঙ্গত, গত সোমবার ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন করেছে ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনে এবং সম্মেলনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশ। জাপানও স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে শেষ পর্যায়ে পিছিয়ে আসে টোকিও। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ৮০% ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ নয়, বরং ইসরায়েলের গণহত্যা চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া আবেগঘন ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এমনই অভিযোগ করেছেন। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তুরস্কের এই প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মঙ্গলবার নিউ ইয়র্কে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, আমাদের চোখের সামনে গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে ইসরায়েল প্রতি ঘন্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো সংখ্যা নয়, প্রতিটি একটি জীবন, একজন নির্দোষ মানুষ। তিনি বলেন, আধুনিক ইতিহাসে এমন মানবিক বিপর্যয় আর ঘটেনি। মাত্র ২ বা ৩ বছরের শিশুদের অজ্ঞান করার ওষুধ ছাড়াই অঙ্গচ্ছেদ করতে হচ্ছে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি মানবতার সর্বনিম্ন পর্যায়। গাজায় কোনো যুদ্ধ নেই, এখানে দুই পক্ষ নেই। এটি একতরফা আগ্রাসন, গণহত্যা, ব্যাপক হত্যাযজ্ঞের নীতি। এদিকে এরদোয়ান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলো
দেশগুলোকে ধন্যবাদ জানান এবং অন্যদের দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিউ ইয়র্কে উপস্থিত না থাকলেও তুরস্ক ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলছে, যাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি, বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানো এবং ইসরায়েলের গণহত্যাকারী চক্রকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান। এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েল কেবল গাজা বা দখলকৃত পশ্চিম তীরেই সীমাবদ্ধ নয়, সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতারেও তাদের আগ্রাসন ছড়িয়ে পড়ছে, আর এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, মানবতার খাতিরে আজ অত্যাচারিত ফিলিস্তিনিদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। তার ভাষায়, ইসরায়েলি হামলা নারীর অধিকার, শিশুর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার সহ সবচেয়ে মৌলিক মানবাধিকারগুলোকেও মুছে দিয়েছে। তিনি প্রশ্ন রাখেন, শিশুরা যখন ক্ষুধা ও ওষুধের অভাবে মারা যায়, তখন সেই বিশ্বে শান্তি থাকতে পারে? গত শতকে মানবতা এমন নৃশংসতা প্রত্যক্ষ করেনি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।